রেলের ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধি মেলা 2020 নভেম্বর 2020 সালে অনুমোদন হয়েছে। এই নিয়োগ বিধি অনুমোদন হওয়ার পর থেকেই রেলে যেসব ট্রেড ইউনিয়ন আছে, রেলের 9টি ট্রেড ইউনিয়ন এবং 9টি ট্রেড ইউনিয়নের বাইরে হচ্ছে বাংলাদেশ রেল পোস্টাল সোসাইটি, একটি সামাজিক সংগঠন। আমরা বলে আসছিলাম যে এই নিয়োগ বিধি মেলাটি হচ্ছে একটি সাংঘর্ষিক, স্বৈরাচারিতা এবং ত্রুটিপূর্ণ। এর মূল কারণ হচ্ছে, আপনারা জানেন, প্রথমে যেটা বলবো যে আসলে পোষ্য সংজ্ঞার কথাই বলি আমরা। এনারা বলছেন যে আসলে পোষ্য হচ্ছে যাদের বাবা মারা 20 বছর চাকরি করছে, তাদের ছেলেমেয়েরাই শুধুমাত্র পোষ্য হিসেবে আবেদন করার সুযোগ পাবে। কিন্তু 20 বছর চাকরি করলে একটা ছেলে বা মেয়ের বয়স কত দাঁড়ায়? অর্থাৎ আমাদের রেল পোষ্যরা আমরা চাকরি পাওয়ার যে বয়সটা, সেটা আমরা বঞ্চিত হচ্ছি। পাশাপাশি এখানে তারা বলছে যে একজন বিধবা স্ত্রী পোষ্য হিসাবে চাকরি আবেদনের সুযোগ পাবে। এই যে পোষ্য হিসাবে বিধবা স্ত্রী যে আবেদনের সুযোগ পাবে, সরকার বলছে একজন নাগরিক 30 বছরের পরে আবেদন করার সুযোগ পাবে না। আমি সরকার আইন অনুযায়ী যদি একটা মেয়েকে বিয়ে করি, তার সর্বনিম্ন বয়স হতে হবে 18। আমি 20 বছর পরে মারা গেলে আমার বয়স হবে 20 আর 18 38। তাহলে একজন 38 বছরের বিধবা স্ত্রীকে চাকরি পাওয়ার সুযোগ পাবে? পাবে না। স্বাভাবিক কারণে বলা যায় এত বড় একটা ত্রুটিপূর্ণ নিয়োগ বিধিমালায় তারা জনবল নিয়োগ করছে। পাশাপাশি এখানে 85 নিয়োগ বিধিতে বলা ছিল যে আসলে পোষ্যর সংজ্ঞা কাকে বলা হয়। 85 নিয়োগ বিধিতে বলছে যে পোষ্যর সংজ্ঞা বলতে যেটা ছিল আর কি, যেটা সংশোধিত নিয়োগ বিধি, যে যাদের ছেলে বাবা মারা চাকরি করছে তাদের নির্ভরশীল পোষ্য, অর্থাৎ পুত্র, কন্যা, ভাই বোন, যারা নির্ভরশীল, অর্থাৎ আমি যদি চাকরি করি, আমার ছোট ভাই বোন যদি থাকে, সে আমার উপর নির্ভরশীল, স্বাভাবিক কারণে সে পোষ্য হিসেবে আবেদনের সুযোগ পাবে। এবং 15 বছর চাকরি করলেই আবেদনের সুযোগ ছিল। ওনারা 20 নিয়োগ বিধিতে নিয়ে আসছে 20 বছর চাকরি। কৌশলগত কারণে 40% কোটা থাকার পরেও আবেদনের যে সুযোগটা, সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই হচ্ছে বর্তমান নিয়োগ বিধির ত্রুটি। এবং আরেকটি বিষয় যে আপনারা জানেন যে রেলে আগে ছিল 4র্থ শ্রেণীর যে নিয়োগগুলো হবে, সেটা ছিল জেনারেল ম্যানেজার, ওনাদের মাধ্যমে কমিটি গঠন হতো। ওনারা বর্তমানে নিয়ে আসছে সকল নিয়োগের ক্ষেত্রে কি বলছেন ওনারা, যে একজন অতিরিক্ত মহাপরিচালক থাকবে রেলপথ মন্ত্রণালয় থেকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে একজন প্রতিনিধি থাকবেন, রেলপথ মন্ত্রণালয়ে একজন প্রতিনিধি থাকবেন, সরকারি কর্ম কমিশনের প্রতিনিধি থাকবেন, আর একজন উপপরিচালক রেলের থাকবে। অর্থাৎ এখন রেলের জনবল নিয়োগ করতে হলে জনপ্রশাসন, রেলপথ মন্ত্রণালয় এবং পিএসসির প্রতিনিধি লাগে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন 4র্থ শ্রেণীর কর্মচারী যারা ডেলেবার, ওয়েম্যান, খালাসি, গেট কিপার, এরা তো হচ্ছে স্বাস্থ্য ভালো আছে কিনা, শক্তি আছে কিনা, সেটা আমরা দেখবো। এখানে মাস্টার্স পাস, ডিগ্রি পাস ছেলেমেয়ের কোনো দরকার নাই। এখানে দরকার শক্তিশালী বা সুঠামদের অধিকারী কিনা। সেখানে আমার নিয়ে এসএসসি পাস এবং এমসিকিউ পাস করতে হবে। আপনারা জানেন, সাম্প্রতিক সময় লক্ষ্য করছেন যে রেলের জনবল নিয়োগ করা হয়েছে প্রায় 6000, তার মধ্যে প্রায় 3000 চাকরি ছেড়ে চলে গেছে। অর্থাৎ এরা তো জানে না যে খালাসির চাকরি কি, ওয়েম্যানের চাকরি কি, বা পয়সমেনের চাকরি কি। এরা মনে করছে না জানি কি পোস্ট। বাট যখন এসে দেখে যে আমাকে ঘাস টানতে হচ্ছে, পাথর টানতে হচ্ছে, বা ইঞ্জিন লাগানোর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ করতে হচ্ছে, তখন কিন্তু তারা চাকরি ছেড়ে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি সুঠামদের অধিকারী বা 8ম শ্রেণী পাস একজন ছেলে মেয়ে চাকরি পেত, তারা কিন্তু চাকরি ছাড়িয়ে কখনোই চলে যেত না। এটা একটা বড় ফ্যাক্ট। এবং এর কারণে রেল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং চাকরি থেকে যারা প্রাপ্য, তারাও বঞ্চিত হচ্ছে। আমাদের রেলে একটা নিয়ম ছিল যে একজন বাবা বা মা যারা চাকরিরত অবস্থায় মারা যাওয়ার পরে কি হবে, সে পরিবারকে সহায়তা করার জন্য একটা আইন ছিল যে তার পরিবারে একজন সন্তান চাকরি পাবে। কর্মরত অবস্থায় কোনো কর্মচারী মারা গেলে তার ছেলে হোক মেয়ে হোক, একজন চাকরি পাবে। এখানে ডিজি বলছেন যে না, এটা আসলে কর্তব্যস্থ মৃত্যুবরণ কর্মচারীর সন্তান সরাসরি নিয়োগযোগ্য 3য় কর্মচারী। বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয় বলছে যেহেতু নিয়োগ বিধিতে এটা নাই, কাজে এটা আমরা দিতে পারবো না। তাহলে বাংলাদেশ রেল এবং রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে। কি দ্বন্দ্ব নিয়ে? কর্মরত অবস্থায় মৃত্যুবরণ কর্মচারীর সন্তানের নিয়োগ নিয়ে। এই তাদের দ্বন্দ্বের কারণে কি হচ্ছে, ইতিমধ্যে প্রায় 500 রেল কর্মচারী সন্তান চাকরি থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের ফাইলগুলো ঝুলে আছে। আপনারা জানেন যে নিয়োগ বিধি সংশোধনের জন্য 18 সদস্যের কমিটি গঠন হয়েছে 27 ডিসেম্বর 21 সালে। এই নিয়োগ বিধি হওয়ার পরে আমরা বলেছিলাম এই নিয়োগ বিধি সাংঘর্ষিক, স্বৈরাচারিতা এবং ত্রুটিপূর্ণ, যার কারণে আমরা 9 নভেম্বর তৎকালীন রেলমন্ত্রী সুজন সাহেবের কাছে একটি স্মারকলিপি দিয়েছিলাম 2021 সালে। আমরা সেখানে প্রায় মোটামুটি সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে আমরা আপনার 18টা পয়েন্টের উপর স্মারকলিপি দিয়েছি যে নিয়োগ বিধিতে এই বিষয়গুলো সংশোধন করতে হবে। তারপরে উনি আসলে এই বিষয়টা অতটা কর্ণপাত করে নাই। আমরা ওনাকে বলেছিলাম আপনি সংশোধন না করলে পিএম এর কাছে আমরা যাব। 21 ডিসেম্বর মানে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলাম। 27 ডিসেম্বর 21 সালে কমিটি গঠন হলো 18 সদস্য। সেই 18 সদস্য কমিটি আজকে প্রায় 30 মাস হয়ে যাচ্ছে নিয়োগ বিধি সংশোধন করতে পারছে না। এই হচ্ছে কমিটি। তাহলে একটা 18 জন কর্মকর্তা রেলের 30 মাসে নিয়োগ বিধি সংশোধন করতে পারছে না, কিন্তু জনবল তারা নিয়োগ দিচ্ছে। যেহেতু এটি সংশোধিত কমিটি আছে নিয়োগ বিধি সংশোধনের, তাহলে আমরা মনে করি এই নিয়োগ বিধি আলোকে যত নিয়োগ হচ্ছে সমস্ত নিয়োগই হচ্ছে অবৈধ নিয়োগ। 2 অঞ্চলে 2টি সার্কুলার হয়েছে, সেই সার্কুলারের মাধ্যমে 1500 কর্মচারী গেট কিপারের হচ্ছে কর্মরত আছে। তাদের কথা ছিল তাদের চাকরি স্থায়ীকরণ করবে, যেন আবেদন নিচ্ছে, স্থায়ীকরণ না করে এখনো ঝুলে আছে। রেলের এই নিয়োগ বিধি সংশোধনের জন্য মহামান্য হাইকোর্টে একটি মামলা করেছিলাম।
মামলা হাইকোর্ট গত মার্চ মাসের 21 তারিখে 24 সালে ওনারা বলছেন যে ইনলিগালি, অর্থাৎ এই অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ বিধি যে জনবল নিচ্ছে এটা বন্ধ কেন হবে না, 4 সপ্তাহ রুল জারি করছে এবং আমরা যে দাবিগুলো করছি সেই দাবিগুলো পুরো মামলা ফাইলটা রেলকে দিছে যে আমাদেরকে 4 সপ্তাহের মধ্যে জানাতে হবে। সেখানে আমরা মনে করি নিয়োগ বিধি 2020 সংশোধন না করা পর্যন্ত যে জনবল নিয়োগ প্রক্রিয়া চলছে এটি বন্ধ করা উচিত।